পাঠক সমাজে অলিউল্লাহ নোমান নামেই বেশি পরিচিত হলেও পুরো নাম আবু সাইদ মোহাম্মদ অলিউল্লাহ নোমান। জন্ম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে। বাবা মরহুম মাওলানা সানাউল্লাহ ছিলেন ইটাখোলা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল এবং মা রহিমা বেগম গৃহিণী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অধ্যয়নরত অবস্থায় দৈনিক সবুজ বাংলা পত্রিকায় কর্মজীবন শুরু করেন। শিক্ষাজীবন শেষে সিদ্ধান্ত নেন সাংবাদিকতাকেই পেশা হিসেবে গ্রহণ করবেন। তারপর দৈনিক ইনকিলাব পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে টানা ৮ বছর সাংবাদিকতা করেছেন। পাশাপাশি কাজ করেছেন মাসিক শিক্ষা বিচিত্রা ও বার্তা সংস্থা নিউজ নেটওয়ার্কে। এরপর ২০০৪ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত দৈনিক আমার দেশ পত্রিকায় যোগ দেন সিনিয়র রিপোর্টার হিসেবে। তিনি অনুসন্ধানী সাংবাদিকতার জন্য লাভ করেন PIB ইউনিসেফ পুরস্কার। বর্তমানে তিনি আমার দেশ পত্রিকার লন্ডন আবাসিক সম্পাদক হিসেবে কাজ করছেন। ফ্যাসিবাদী সরকারের শাসনকালে সাংবাদিকতার জন্য জেল জরিমানার পাশাপাশি নির্বাসিত জীবনযাপনেও বাধ্য হন তিনি। আজ আমরা অলিউল্লাহ নোমানের মুখ থেকেই শুনব তার লড়াইয়ের আদ্যোপান্ত। আজ দেখবেন সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব। আমরা যদি একটু আগে যাই, 10-এর ঘটনায় যাই। 10-এ তো আপনাকে কারাদণ্ডও হয়েছিল আপনি 1 মাস 7 দিন জেলে ছিলেন। ওই ঘটনাটা যদি বলেন, ওই নিউজটা এবং তার পরবর্তী পরিস্থিতি। 2009 সালের জানুয়ারিতে তো এই গভর্নমেন্ট শেখ হাসিনা ক্ষমতা আসছিল একটা সাধারণ নির্বাচনের মাধ্যমে। ক্ষমতা আসার পর প্রথম যে পদক্ষেপগুলো তারা নিচ্ছিল, তারা তো একটা সুদূর পরিকল্পনা নিয়ে ক্ষমতা আসছিল। কিন্তু এটা কেউ বুঝুক আর না বুঝুক, আমরা কিছুটা আজ করতে পারছিলাম। আইসা তখন তারা সুপ্রিম কোর্ট কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে। কারণ এর আগের বার 2001 তারা কিন্তু একটা সুপ্রিম কোর্টের কারণে তারা অনেকটা বেকায়দায় ছিল। কারণ শেখ হাসিনাকে সুপ্রিম কোর্ট রং হেডেড বলছে মানে সব কিছু, তার একটা ক্ষোভও ছিল সুপ্রিম কোর্টের প্রতি। সে হয়তো আগের থেকে পাল নিয়েছে যে ক্ষমতা গেলে এবার সুপ্রিম কোর্টকে আমার কন্ট্রোলে নিব সবার আগে। আর সুপ্রিম কোর্টকে কন্ট্রোল নিতে গেলে তো অল ওভার দ্য কোর্ট কন্ট্রোল। আর কোর্ট কন্ট্রোল করলে পুরো বাংলাদেশে কিছু যা ইচ্ছে তাই করতে পারবে। কোর্টের থেকে আর কোনো এম্বার্গো আসবে না, কোনো নোটিশ আসবে না, কোনো রুলদারি হবে না। তো এটা একটা বিরাট বিষয়। তো শেখ হাসিনা ক্ষমতা আসার পর কোর্টকে কন্ট্রোলে নেওয়ার একটা যে প্রসেসগুলো শুরু করছিল, তো এই প্রসেসগুলো আমাদের চোখে কিছুটা হলে ধরা পড়ে, বুঝছেন। তারপরে তিনি বিশেষ করে অ্যাপিলেট ডিভিশনে যেগুলো দেখা হাইকোর্ট ডিভিশনে তো সবগুলো জাজ অনেক প্রায় 80-90 জন জাজ, সবাইকে তো আর কন্ট্রোল নেওয়া যায় না। কিছু কিছু জাজ ধরেন তারা ন্যায় বিচার করার চেষ্টা করে ধরেন ভিকটিমের পক্ষে যাদেরকে ধরেন নির্যাতিত শিকার, অযথা জেলে আছে, হয়রানির মুখে আছে, তাদের মানে একটা ন্যায় বিচার করার চেষ্টা করছে। তাদেরকে মানে জামিন দেওয়ার চেষ্টা করছে বা রিমান্ড স্টপ করার চেষ্টা মানে অর্ডার দিছে। তো এই অর্ডারগুলো কিছুটা হলে বিব্রতকর তার জন্য। সকালে অর্ডার হইলে বিকালে এই অর্ডারটা স্টপ হয়ে যায় হাইকোর্টে, মানে অ্যাপিলেট ডিভিশনে এসে। অ্যাপিলেট ডিভিশন চেম্বার জাজের কাছে অ্যাপ্লিকেশন করলেই মানে সরকার তাকে যাই নিয়ে আসুক, এটা ভুয়া কাগজপত্র দিয়ে নিয়ে আসো মানে করে নিছে, মানে স্টপ। মানে দেখা গেছে আপনার একটা মামলা, ওই মামলার সাথে মামলা রিলেটেড নাই, শুধু নামটা চেঞ্জ করছে, আইসা লিস্ট করছে যে এটা কেস নাম্বার আর নামটা চেঞ্জ করে একই পিটিশন। মানে সবাই মানে একটা মানে রহস্যজনক এগুলা। কোর্ট পড়েও দেখে না যে এটা কি দিয়েছে। তারা সরকার আসছে, গভর্নমেন্ট পক্ষে আসছে, তারা গভর্নমেন্ট অর্ডার। এইগুলো ধরনের প্রায় 300-র মতো এভিডেন্স আমার কাছে ছিল আমরা এই ধরনের করার পর। তো ওগুলো নিয়ে আমরা একটা রিপোর্ট করছিলাম, চেম্বার মানে সরকার পক্ষে স্টে, শিরোনাম ছিল। তো ওটার মধ্যে ওই কেস স্টাডিগুলো মানে আমরা তুলে আনছি, কীভাবে কোনটা স্টেপ করা হয়েছে, কোনটার মধ্যে এক মামলার মানে আরেক মামলায় তো লাগাই দিচ্ছে, মানে সবগুলো মানে ঘটনাগুলি আসে একবার উঠে আসে। তখন কোর্ট এমন একটা ইয়ের মধ্যে পড়ছে, তখন তারা কোর্ট মনে করছে যে আমরা মানে এটা তো বিরাট, আমরা যদি না থামাইতে পারে তাহলে হয়তো তাদের যে পরিকল্পনা, এই পরিকল্পনা তো মানুষের সামনে প্রকাশ হয়ে যাচ্ছে। তখন কোর্ট 2010 সালের এই 1 জুন আমাদের সম্পাদক মহোদয়কে অ্যারেস্ট করলো, মনে আছে আপনার? সম্পাদক মহোদয়কে অ্যারেস্ট করলো অফিস থেকে। তারপরে ওই দিন আমাদের পত্রিকা বন্ধ করে দিল জোর করে। মানে রাত 10টার সময় ডিসি অফিস থেকে হঠাৎ করে একটা সার্কুলার জারি হলো, আমাদের ডিক্লারেশন বাতিল, ভুয়া একটা অর্ডার। তো এই অর্ডারে ডিক্লারেশন বাতিল, তারপর সম্পাদক মহোদয়কে নিয়ে যাওয়া, তারপরে ওনাকে মামলা দেওয়া, রিমান্ড নেওয়া, মানে মামলা দিয়েছে কি বাংসুরের মামলা, মানে অন্য মামলা দিয়ে ওনাকে করলো, রিমান্ড নিল। কোর্ট করে আবার ওই দিনই ওই দেখেন যুগসূত্র কতটুকু, ওই 1 তারিখে ওনাকে নিয়ে গেছে ভোরবেলা, সকালবেলা অ্যাপিলেট ডিভিশন আমাদেরকে একটা নোটিশ দিল
যে আমরা আদালত মনে করছি চেম্বার মানে সরকার প্রতিষ্ঠান। এই নিউজটা কিন্তু আর 2 মাস আগের, বুঝতে পারছেন? আচ্ছা, আর 2 মাস আগের। 2 মাসের মধ্যে সাজানো হয়েছে আর কি সাজানো এই হয়েছে, বিষয়গুলো, যাই হোক, কি করবে, মানে কি করবে কিভাবে না করবে করবে। একটা প্ল্যান হ্যাঁ। হয়েছে। তো ওই দিনে হইলো, তো এটা বোঝা গেল একটা প্ল্যানের অংশ হিসেবে এটা হয়েছে। তারপরে তো যা হওয়ার ওই কোর্টে আমাদের হিয়ারিং হইলো। হিয়ারিংয়ের পর আমরা সংবাদ বললো যে নর্মালি ক্ষমা টমা চায়, লয়াররা পরামর্শ দিল, বললে যে না আমরা ক্ষমা চাবো না, যেহেতু আমরা সত্য লিখছি তাহলে আমরা ক্ষমা চাবো। আমার নিউজ যদি সত্য না হইতো তাহলে আমরা ক্ষমা চাইতাম। আর ক্ষমা চাওয়া মানে তো আমার ভুল মেনে নেয়া, যে মিথ্যা ছিল। মিথ্যা ছিল, তা আমি ক্ষমা চাবো না। তো এই হিসাবে উনি হিয়ারিং করলেন, উনি নিজে হিয়ারিং করলেন। হিয়ারিংয়ের পর্যায়ে আমাদের ওই ডকুমেন্টসগুলো দিলেন। ও কোর্ট বললো ট্রুথ ইজ নো ডিফেন্স। আবার স্পষ্ট করে বললো যে আমরা এখন সত্য মিথ্যা যাচাইয়ের জন্য বসি নাই। তার মানে ওনারা বসছেই আমাদের জন্য সাজা দেওয়ার জন্য, যে ওনারা মনে করছে যে ওনাদেরকে আমরা অপমান করছি। হ্যাঁ, বিস্ময়কর শব্দ কিন্তু এই তিনটা, ট্রুথ ইজ নট ডিফেন্স। নো ডিফেন্স, এবং এটার ব্যাখ্যা করলেন চিফ জাস্টিস, ব্যাখ্যা করলেন আমরা এখন সত্য মিথ্যার জন্য বসি নাই। বিষয়টা বলেন ডিফেন্সটা কি? আমার প্রশ্ন ডিফেন্সটা কি? যদি ডিফেন্স না হলে ডিফেন্স তাহলে ডিফেন্স কি? হ্যাঁ, ডিফেন্স কি? তো এই বইলে আমাদেরকে মানে সাজা দিলেন। তারপরে তো সম্পাদক সাহেব তখন ওই আগের মামলা মানে অ্যারেস্টের মামলা জেলে ছিলেন, তো আমাকে জেলে যাইতে বললেন, তা আমি গেলাম। এই হইলো মানে এই সরকারের আমলে। আর আমরাই ছিলাম হয়তো সম্ভবত তখন প্রথম ভিকটিম আমার দেশ। প্রথম ভিকটিম। এর আগে হয়তো পত্র পত্রিকা এইভাবে সরকার ধরে নাই, না, তখনও ধরে নাই। আমার দেশ দিয়ে শুরু করছে পত্র পত্রিকা ধরা। মানে আমার স্মরণে আসে না যে এইরকম পরিস্থিতি, পুরোই বানোয়াট পরিস্থিতি, এবং সাংবাদিককে এইভাবে জেলে রেখে এইরকম করা যায় আর কি, এটাও সম্ভব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। মানে আমি দেখেছি, শুনেছি, কোথাও পড়েছি। হ্যাঁ, এই পর্যায়ের এটা বোধহয় মানে পৃথিবীর ইতিহাসেও বিরল। জি জি জি, এটাই। কিভাবে সম্ভব? সত্য উপস্থাপন করা হলো, বলা হলো যে ট্রুথ ইজ নো ডিফেন্স। নো ডিফেন্স, হ্যাঁ। এর চেয়ে লজ্জাজনক এবং সেটাই। অযৌক্তিক কথা, আমাদের জন্য একটা, আমাদের জন্য এটা তো আল্লাহর মেহেরবানি আমি বলতে পারি, যে আমাদেরকে তারা হয়রানি করছে। হয়রানি করার ফলে আমাদেরকে যারা পরাজিত করতে পারে নাই, লাস্ট মুহূর্তে তো তারাই পরাজিত। অবশ্যই, তো মানে তারাই যেভাবে সম্ভবত ওই যে বলে না, আল্লাহও একদম শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করেন, কতটুকু তুমি বাড়তে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও দেখা হবে। সেটাই। একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর তারপরে ব্যবস্থা নেয়, এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন দেখেন সবকিছুই আপনি সসম্মানে দেশে, বরং আপনার এই গত কয়েক বছরের কষ্ট, ভোগান্তি, যন্ত্রণা, নানা রকম মানসিকভাবে যা কিছু আপনি ভোগ করেছেন, বিদেশের লাইফ আসলে বিদেশ যারা তাকে তারা বুঝে, মানে সহজ তো না। সহজ না, মানে যে জীবনে ছিলেন অভ্যস্ত পেশা। না ওইটা তো এখানে তো ধরেন একটা নোবেল পেশা। আমি মনে আমি যে ওই সব দেশে তো আর ওই পেশায় হুট করে চাইলে যাওয়া যায় না, বিষয়টা বুঝছেন? না, আপনি সংসার চালানো, ওইখানে জবাব দিতে মধ্যে মানে সংসার চালানো খুব কষ্ট। আপনাকে ইনকাম করে সংসার চালাইতে হয়। হ্যাঁ, তো একটা অভ্যস্ততা, সব স্বাভাবিকতা, অভ্যস্ত জীবন ছেড়ে রেখে এভাবে যাওয়া। এবং এখন দেখেন আপনাকে মানুষ, দেশের একদম সাধারণ মানুষ কিভাবে ভালোবাসে। হ্যাঁ, এটা আল্লাহর রহমত। মানে কোনো একটা নির্দিষ্ট পুরস্কার পাওয়ার চেয়েও বোধহয় এই পুরস্কার অনেক বেশি। আমাদের নির্দিষ্ট পুরস্কার তো কোনো বিষয় না, মানুষ দেখলে সম্মান করে, রেসপেক্ট করে প্রচন্ড। রাস্তাঘাটে সব জায়গায় আমরা যে দেখি, কয়েকদিন আগে আমরা সাভারে গিয়েছিলাম, 16ই ডিসেম্বর ছিল, তখন কিন্তু অনেকেই আপনার নাম করেছেন। নোমান ভাই, মাহমুদ ভাইয়ের নাম তো অবশ্যই আসে, মাহমুদুর রহমানের নাম তো আসেই, কিন্তু পাশাপাশি আপনার নামও আসে। এবং আমাদের যে সাম্প্রতিক যে ফেসবুক পেজ আমরা ওপেন করেছি, অথবা ইউটিউবে যে চ্যানেলে আমরা আমাদের সংবাদগুলি রাখি, প্রত্যেকটা পোস্টে কিন্তু আপনাকে উল্লেখ করা হয়। আমাদের তো হাজার হাজার কমেন্টস আসে, শত শত কমেন্টসে আপনার নাম, আপনার প্রতি শুভকামনা, দোয়া, শুভকামনা, নোমান ভাইকে দেখতে চাই, নোমান ভাইকে আমার দেশে দেখতে চাই, এরকম কত যে কমেন্টস আমরা পাই। প্রথম দিকে তো ধরেন এই আপনারা যখন শুরু করছেন তখন তো আমি এখানে আসি নাই, তখন আপনারা যখন প্রথম দিকে শুরু করছেন আমাকে শুধু মেসেজ দেয়, ভাই আপনারা দেখতেছি না, আপনি কি যাবেন আর কোনোদিন বাংলাদেশে? আপনাকে দেখি না কেন, আপনাকে আমরা, তো এগুলো স্বাভাবিক, এটা মানুষের একটা ভেতরের প্রশ্ন। এবং এটা আসলে তো ভালোবাসা থেকেই, এটা ভালোবাসা যে আমার দেশ আছে, তাহলে ওলিউল্লাহ নোমানও থাকবে, ওনাকেও আমরা দেখব। মানে ওই আমার দেশের সাথে আমার নামটা মিশে গেছে, বুঝলেন? আমার নামটা মিশে গেছে। আমি চাইলেও আমি এখান থেকে বেরোতে পারবো না আর কি। আপনার পরিচয়ের সাথে আমার দেশটা সবসময় লেগে থাকবে, মিশে গেছে। আমরা আসলে অনেক ভারী ভারী কথা শুনলাম পুরো আলোচনাটার অংশে, যে কথাগুলি আসলে মন খারাপ করিয়ে দেয়। এবারে আপনার ছোটবেলার কথা শুনি, আপনার জন্ম, বেড়ে ওঠা। জন্ম তো ধরেন আমার জন্ম হইলো হবিগঞ্জ জেলায়, আমাদের গ্রামের বাড়ি হলো হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নোয়াপাড়ায়, এটা খোলা গ্রামের নাম। তো আমার আব্বা ছিলেন একটা মাদ্রাসার প্রিন্সিপাল, তো ওইখানেই আমাদের জন্ম। আমার মানে পড়ালেখা শুরুটা মাদ্রাসা দিয়া, পড়ালেখা শুরু মাদ্রাসা। আমি একদম
মানে আব্বার যে মাদ্রাসার প্রিন্সিপাল, ওই মাদ্রাসায় পড়ালেখা করছি, মাদ্রাসা থেকে শুরু, এবং মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রিও নিচ্ছি, মানে পড়ালেখা শুধু মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রিও নিচ্ছি, কামিল ডিগ্রি বলে আলিয়া মাদ্রাসা। জি জি। তো সর্বোচ্চ ডিগ্রিও নিচ্ছি, তারপরে আবার ইউনিভার্সিটিতে পড়ছি, আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করছি পরবর্তীতে। আচ্ছা, আমি যখন মাস্টার্স করি তখন আমি সাংবাদিকতা শুরু করছি আর কি। এর আগে টুকটাক লেখালেখি করতাম বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতা হিসেবে? না, সংবাদদাতা হিসেবে না, এমনি স্টাফ রিপোর্টার হিসেবে। আমি মানে একটা পত্রিকায় অ্যাপ্রেন্টিস রিপোর্টার হিসেবে আর কি, মানে সেখানে ঢাকা ইউনিভার্সিটিতে? না এই কি বলে পত্রিকা শুরু করছিলাম ওই সবুজ বাংলা নামে একটা পত্রিকা দিয়া। আচ্ছা, সবুজ বাংলা। তারপরে তো সবুজ বাংলার পরে কিছুদিন পরে, বেশি দিন পরে না, এখানে 6 মাস 6, তারপর অন্য একটা জায়গায়, তারপর নিউজ নেটওয়ার্ক নামে একটা এজেন্সি আছে, ওই তখন নতুন। তো ওখানে আমি অনেক কিছু শিখছি, মানে সাংবাদিকতার অনেক কিছু ওদের এখানে শিখছি। জিয়া ভাইদের প্রতিষ্ঠান? হ্যাঁ, এরা অনেক এখানে অনেক ভালো ভালো এডিটর ছিল, শাহরিয়ার ভাই, ওরা এডিট করতো। তো এখান থেকে অনেক কিছু মানে শিখতে পারছি আর কি, নিউজ নেটওয়ার্ক। তারপরে তো কাজ করলাম ইনকিলাবে, শুরু করলাম 97। আপনাকে আমি ইনকিলাবেই প্রথম পেয়েছি। 97 লাস্টের দিকে ইনকিলাবে ঢুকলাম। তো ইনকিলাব তো তখন আস্তে আস্তে বাংলাদেশের হাই সার্কুলেশনের পত্রিকা, তখনও আল্লাহর রহমতে অনেক ভালো। তখন ইনকিলাবের নোমান হিসেবে অনেকে চিনতো আর কি, মোটামুটি একটা পরিচিতি। আপনি ইনকিলাবে ছিলেনও দীর্ঘদিন? ছিলাম, ওই তো লম্বা সময় ছিলেন। তো 97 এর লাস্টের থেকে একদম 2004 এর ফেব্রুয়ারি পর্যন্ত। আদালতের দিকে আগ্রহ হলো কেন? স্টাফ রিপোর্টার ছিলেন, টপিক তো অনেক ছিল, বিট অনেক ছিল। আমি তো ইনকিলাবে তো ধরো আমি অলরাউন্ডার ছিলাম, যেটা সত্য কথা। যদি আমি বলি মজার কথা হলো, ইনকিলাবে এমন কোনো জায়গা নাই, আমি কোনো জায়গা নাই আমার নিউজ করতে হয় নাই। ধরেন যে যদি সাপোজ একটা বলি, ইনকিলাবে প্রথম হইলো যে একদিনের মজার ঘটনা বলি। যেমন একদিন সকালবেলা আমি ওই পরের দিন ঈদের ছুটি হবে, আমি বাড়ি যাব, মানে আগের দিনে আমি নিউজ রেডি করে রাখছি, কী নিউজ দিব। আমি ধরেও রাখছি এই নিউজটা দিলে লিড হবে, বুঝছেন। আমার একটা নেশা থাকতো সবসময়, নিউজটা দিলে যেমন লিড হয়, এটা আমার একটা নেশার মতো হয়ে গেছিল, মানে লিড নিউজ। পত্রিকায় কাজ করলে এই লোভটা থাকে, লিড নিউজ দেখা। তো আমি একটা যখন এই নেশার মতো যখন হয়ে গেছে, তো আমি এইভাবে একটা নিউজ রেডি করে রাখছি যে যেহেতু ঈদের ছুটিতে যাবো, ওই নিউজটা দিয়া সকালে দিয়া মানে আরিলারিতে আমি বেরিয়ে বিকেলে চলে যাবো বাড়ির দিকে আর কি। তখন ঈদের রমজানের ঈদ বা কোরবানির ঈদ আমার মনে নাই, ওটা ঈদের ছুটি। তো সকালবেলা বাইরে এসে একটু কেনাকাটা করবো, বাড়ি যাবো, যেহেতু নিউজটা তো রেডি আছে। তো হঠাৎ করে খিলগাঁও বাসা ছিল আমার, খিলগাঁও রেলগেটে আসছি রিক্সা, তখন আমাদের চিফ রিপোর্টার ছিল মঞ্জু ভাই, উনি এখন ইন্তেকাল করছেন, আল্লাহ নসিব করুক। তো মঞ্জু ভাই আমার ফোন দিছে হঠাৎ করে, কি তুমি কই? আমি বললাম মঞ্জু ভাই আমি তো একটু মানে বাসাতেই বেরিয়েছি, একটু মার্কেটিংয়ে যাইতেছি। বললো যে ঠিক আছে, তোমার তো জরুরি একটা কাজ করতে হবে। কী কাজ? আমি বললো যে ওই যে তখন একটা মোরগের মানে পোলট্রি ফার্মের একটা ঝামেলা, মানে মরকের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। তো এটা যখন শুরু হয়েছে তখন হঠাৎ করে মঞ্জু বাড়ি ফোন পাল, বললো যে এডিটর সাহেবের খুব নির্দেশ যে এটা আজকে এটা নিউজ করতে হবে, কারণ পত্রিকা তো বন্ধ হয়ে যাবে। এই পোলট্রি ফার্মের যে ঝামেলাগুলো নিয়ে, মানে মুরগ মরতেছে কেন, হাবি যাবে কি, এগুলো নিয়ে তোমাকে একটা নিউজ করতে হবে। তো আমি বললাম আমি মঞ্জু ভাই আর কেউ পাইলেন না, কয় না এটা তোমারই করতে হবে এখন এটা। তো এখন আমি হঠাৎ করে চিন্তা করলাম এখন কী করি। বললো যে এটা আজকে লিড হবে, কিন্তু তুমি ওইভাবে রেডি করতে হবে। আমি বললাম মঞ্জু ভাই নিউজ তো আমি একটা লিখে দিয়ে রাখছি, এটা পরে আগে এটা তো এটা এডিটোরিয়াল নির্দেশ। তো আমি, আপনি তো জানেন ক্লাবের এডিটর, আমি তো তখন উনিও একটু করা মানুষ, বাহুদ্দিন ভাই ছিলেন ভাই। তো মঞ্জু ভাই যখন এটা বললো, তো আমি ওই রিক্সা বসে চিন্তা করলাম, হঠাৎ করে আমার মাথায় আসলো আচ্ছা পোলট্রি তো পশু সম্পদ কি একটা অধিদপ্তর আছে গুলিস্তানে। তো আমি রিক্সাওয়ালার বললাম যে তুমি গুলিস্তানে ওইখানে যাও, ফুলবাড়িয়া শপিং বাদ। আমি রিক্সাওয়ালার বললাম ফুলবাড়িয়া যাও। ফুলবাড়িয়া আসলো, আইসা দেখলাম যে ওই এখানে পশু সম্পদ অধিদপ্তরে ঢুকলাম। ঢুকে তো অফিস তো ওই ঈদের ছুটি তো, মানে একটু লোকজন খুব একটা নাই। এই ডিজি সাহেবের মানে রুমে সামনে কেউ নাই, আমি ওই রুমে ধাক্কাতে ঢুকে গেলাম। খানে বুঝলেন তো মেজাজটা খারাপ হয়ে আছে। তো ডিজি সাহেবের রুমে লোকটা ভালো মানুষ ছিল না, তো আমার বাইরে দিতে পারতো, আমি এইভাবে ঢোকাটা ঠিক না আর কি, আমি এখন চিন্তা করি। তো ঢুকে গেলাম, তো ঢুকে দেখি উনি ওনার পাশে বসে একজন টাকা গুনতেছে। এখন কিসের টাকা, বেতনের টাকা না কিসের টাকা ওটা আমি জানি না, ওনার পাশে বসে টাকা গুনতেছে। তো উনি একটু থমকে গেলেন। আমি বললাম যে আমি তো সাংবাদিক ইনকিলাব থেকে আসছি, এটা বলতে পারলো। তো একটু লাল চোখে তাকাইলো, তাকাই কি জানি মনে করে বললো ঠিক আছে বসেন। তো আপনি একটু বসেন। তো বসে তাদের কাজ সারলো, সারে পরে আমার বলেন কি, আমি বললাম যে এই যে মানে ওনার কাছে জানি নিলাম আর কি পোলট্রি সম্পর্কে। আসলে পোলট্রি সম্পর্কে কোনো ধারণাই ছিল না। উনি
মোটামুটি আচ্ছা। ইনফরমেশন দিল, দিয়া কি ঘটনা কি, এটা কেন মরতেছে, কি করা দরকার, উনি সব কিছু বললো। বললে আমি বললাম যে পোলট্রি অ্যাসোসিয়েশনের ওই নাম্বার নিলাম, নিয়ে পরে নিউজ করলাম। পরে ঠিকই ওই নিউজ মানে লিড নিউজ হয়েছে, এইটা আর কি। তো এরকম ইনকিলাবে যা দরকার, ধরুন হুজুরের ইনকিলাবে যদি মানে মানান সাহেব হুজুর বলতো সবাই, হুজুরের কোথাও যাবে, হুজুরের মাহফিল। সবসময় মজার ঘটনা কি জানেন, মঞ্জু ভাই ওইভাবে 3টার সময় বলতেছে তোমার মানে হুজুর ডাকতেছে কেন? তো হুজুরের রুম তো ওই যে দেখছেন মানে 3তলা বসতো হুজুর। দৌড়ে নামে আসলাম, তো হুজুর কি অবস্থা, সালাম দিলাম। বলে যে তোমার হাতে কি নিউজ? আমি বললাম হুজুর কতক্ষণ লাগবে? আমি বললাম আধা ঘন্টা লাগতে পারে। ঠিক আছে, তোমার নিউজ শেষ করে নিচে আসো, এখানে আসো। তো নিউজ শেষ করে আসলাম। আসার পরে হুজুর বলে যে তুমি আমার সাথে চলো, আমার সাথে যাইবা, হুজুর একটা মাহফিলে যাবে মুন্সিগঞ্জে। আচ্ছা। আমি আর সালাউদ্দিন ভাই ফটোগ্রাফার। হ্যাঁ। তো মাহফিলে রওনা দিলাম। মাহফিলে রওনা দিলাম, মঞ্জু ভাই বললো তোমার কিন্তু রাতে নামাই দিবে বাসায়, সমস্যা নাই। আমি মাহফিল দিয়ে কটার সময় বললো 11-12 দিয়ে চলে আসবো। তো মাহফিলে গেছি, হুজুর হলো প্রধান হুজুর সাধারণত লাস্টে বক্তৃতা রাখে, স্বাভাবিক। তো হুজুর আবার খুব সম্মান দিচ্ছে, হুজুরের পাশে নেই স্টেজে, আমার হুজুরের পাশে বসেছে একদম। হুজুর কিন্তু আবার এই জিনিসটা খুব ভালো করতেন, সাংবাদিকদের খুব হাতে যারা যাইতো, হুজুর একদম স্টেজ হুজুর পাশে একটা চেয়ার দিয়ে আমার বসেছেন, এদের বলতে সাংবাদিক চেয়ার দেয়। তো হুজুরের সাথে গেলাম। তো হুজুর মাহফিল থেকে আস্তে আস্তে রাত বাজে গেছে 3টার বেশি, বুঝছেন। আচ্ছা। আমার ওয়াইফ তখন মানে প্রেগনেন্ট আর কি। তো আমি তো বাসায় আসছি, চিন্তা করতেছি যে বাসাতে তখন টেলিফোন নাই, তখন জানানোর কোনো সুযোগ উপায় নাই, ল্যান্ডফোনও নাই, মানে এই ফোনও নাই, মানে মোবাইল তো নাই, মোবাইল তো ছিলই না। এরপরে আমি ল্যান্ডফোন নিছি তাড়াতাড়ি আর কি, মানে বাসা নিছি। তো গেলাম, আমি আইসা দেখি যে আমার বাসার সব লাইট জ্বালানো, মানে বাড়িতে বোঝাইতেছে সারা বাসা আলো উপরে, 5তলা বাসা, বারান্দা সব বারান্দা লাইট জ্বালানো। সে তো কার কাছে যাবে, এত রাত্রে আসতেছে না, মানে এই ধরুন কোনো ঘটনা তো কোনোদিন ঘটে নাই, বিষয়টা বুঝছেন। নতুন আসছে, নতুন বাসা করছি, মানে বেশি দিন 2-3 মাস হয়েছে, মানে একটা সে খুব বিয়ের মধ্যে পড়ে গেছে আর কি, মানে সারা রাত বসে কাঁদতেছে আর কি, বসে কাঁদতেছে। এখন পাশেই কিন্তু আমার মামা শ্বশুরের বাসা। আমি বললাম তুমি মামা রাতে যে যাবে গেট খুলে ওটা সাহসও পাইতেছে না, বিষয়টা বুঝছেন। আমি তো সাধারণত 11-12টার মধ্যে চলে আসি, এখন 12টার পরে আবার কিন্তু ঢাকা বাসাতে বাড়ি আবার যাওয়া, ভয়াবহ পরিস্থিতি। এটা একেবারে সে একা বসে কাঁদতেছে আর কি, মানে সব লাইটটা জ্বালে বসে কাঁদতেছে। মানে এই ছিল অবস্থা, এই ছিল সাংবাদিকতা। পরিমাণ ট্রমার মধ্যে দিয়ে গিয়েছেন উনি ওই দিন, কোথাও যাওয়ারও নাই, কাউকে বলারও নাই, কথা বলার মতো পরিস্থিতি নাই কারোর সাথে। আপনি নিখোঁজ না, মানে কই এত সময় তো কোন সময় আমি থাকি না বাসায়, সাধারণত 12টার মধ্যে বাসা চলে যাওয়ার চেষ্টা করি আর কি। এটা তো 12টা পর্যন্ত অভ্যস্ত, 12টার পর যখন 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে আমি যাই না, তখন তো অবস্থাটা কি হবে। মানে আমরা সব সময় আপনার কথা খুব বলি সব জায়গাতে, সাংবাদিক হিসেবে আপনার উদাহরণ দেই, কিন্তু সব কিছু উদাহরণ বা আপনি অবশ্যই আপনার সব কিছু সাংঘাতিক, মানে সব কিছুই প্রশংসনীয়, ভাবিও কিন্তু কম সহ্য করেন নাই সারা জীবনে, যে পরিমাণ স্ট্রাগল। মানে বললাম 12টার আগে একটা বাসা যেতে পারি না, এই যে একটা মানে তার মানে আমার এই লাইফে যদি তার স্যাক্রিফাইস না থাকতো, তাহলে ধরেন আমি ওই এই পর্যায়ে আপনিও দাঁড়িয়ে থাকতে পারতেন। যতটুকু মানুষ চিনে ওই সাংবাদিক তো মানে অন্যদের মতো হয়তো নরমাল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে, আপনারও ওই পরিশ্রমটা ছিল, কষ্ট ছিল, যে পরিমাণ স্যাক্রিফাইস আপনি করেছেন, এবং এটা তো সরাসরি দেশের জন্য করা না, আমার দেশের জন্য। ব্যক্তি হিসেবে আপনার এই রিস্কে যাওয়ারই দরকার ছিল না, ঝুঁকি নেওয়ারই দরকার ছিল না যে এত কিছুর মধ্যে দিয়ে যাবেন। এবার সমকালীন প্রসঙ্গে আসি, এখনকার কথায় যদি আসি, 5ই আগস্টের পর একদম পরিস্থিতি পাল্টে গিয়েছে, যা ছিল তা থেকে পুরোপুরি উল্টে গিয়েছে বললেও ভুল হয় না। এই পরিস্থিতিতে সাংবাদিকতাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের সামনে এখন সুযোগ কতটুকু, অসুবিধা কতটুকু, সম্ভাবনা কতটুকু? এটা একটা খুবই মানে ভাইটাল কোয়েশ্চন। সম্ভাবনা তো আমি মনে করি এখন বাংলাদেশে যে কথা বলার যে একটা চাপে ধরা ছিল, এটা তো আমরা মুক্ত হয়েছি, আমরা কথা বলতে পারতেছি, বাক স্বাধীনতা। আবার সাংবাদিকরা আমরা যারা ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম, দেশান্তরিত ছিলাম, আমরা ফিরে আসতে পারছি। এটা আমাদের জন্য একটা সুখবর, আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। সুখবরটা শুধু সৌভাগ্যের বিষয়, যেটা কোনোদিনও কল্পনা করে দেশে আসতে পারবো, দেশে আসা যাবে কিনা। বরং ইংল্যান্ডে চিন্তা করছি যে এই বাসার মধ্যে 4-5 হাজার পাউন্ড রাখা যায় কিনা সবসময়, যে মারা গেলে যাতে দাফন করা। চিন্তা করতাম যে ওইটা যদি ঘরে রেখে দিতে পারি, তাই আলহামদুলিল্লাহ, যে আমার ফ্যামিলি মারা গেলে আমার মানে ফ্যামিলি সাফার করতে, মানে চিন্তা করতে হবে না যে মানে লাশ নিয়ে কীভাবে দাফন করতে। এখন তো আল্লাহর মধ্যে দেশে আসার একটা সুযোগ হয়েছে, দেশে একটা ওই চিন্তা করছি যে মনে হয় কোনোদিন দেশে যেতে পারবো না।
কোনোদিন ইয়ে করতে পারবো না। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন কথা বলার সুযোগ তৈরি হয়েছে। তো এই সুযোগটাকে আবার কিছু কিছু অপব্যবহারের সমস্যা আছে, শুরু হয়ে গেছে, সম্ভাবনা আছে, সেটাও অপব্যবহার শুরু সুযোগ হয়ে আছে। গেছে। এই সুযোগের অপব্যবহারের কারণে কিন্তু আবার কন্ট্রোল করতে গিয়ে আবার বেশি কন্ট্রোল হয়ে যায়। তো আমাদেরও যারা সাংবাদিকতা করে, আমার মতে সাংবাদিকতাকে সাংবাদিকতার জায়গায় রাখা উচিত। এটাকে যদি আমি নিজের উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা কিছু করি বা সুযোগের অপব্যবহার করি, সুতরাং সবাই এটাকে ফিডব্যাক আসবে। এটাই পৃথিবীর নিয়ম। হ্যাঁ, এটাই পৃথিবীর নিয়ম। তো আমাদের যদি অপার যে সম্ভাবনাটা, আমি আশা করবো এই সম্ভাবনাটা আমরা যাতে কাজে লাগাতে পারি। বাংলাদেশের মানুষ যাতে আর এরকম কোনো ফেসিবাদের একটা কবলে পড়তে না, আর যেন কথা বলার অধিকারের উপর মানুষের হস্তক্ষেপ না আসে। অন্তত ভিত্তিটা তৈরি করে রাখা যায় যে আমরা কথা বলতে পারবো, এইটাই। যৌক্তিক কথা, যথাযথ কথা, একদম অপব্যবহারের নমুনাও তো আমরা দেখে আসছি নানাভাবে, সেই অংশটা যেন না হয়। সেটাই। আরেকটা বিষয় নিয়ে একটু যদি সংক্ষেপে বলেন, সেটা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে আমাদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চলছে এবং আমাদের দেশে সবাই বলছে যে এইটার কাউন্টার দিতে যে পরিমাণ শক্ত হওয়া দরকার ছিল, বা আমাদের সরকারও এখন পর্যন্ত যে শক্ত মনোভাব দেখিয়েছে, অন্তত কথা বলার পরিস্থিতিতে তো তারা আছে এবং বলছে। আপনি কি মনে করেন আমাদের গণমাধ্যমের ভূমিকা সেরকম হচ্ছে? গণমাধ্যম, সংবাদ মাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের এই ব্যাপারে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা খুবই রহস্যজনক, খুবই রহস্যজনক। কারণ বাংলাদেশের গণমাধ্যমে এই প্রসঙ্গে আমি দুই একটা গণমাধ্যমে ওই বিদেশি কি বলে একটা ওয়েবসাইটের সোর্স দিয়ে মাঝে মধ্যে কি ফ্যাক্ট ফাইন্ডিং কি একটা সোর্স দিয়ে ফাইন্ডিং দিয়ে মাঝে মধ্যে একটা দেয়, কিন্তু তাদের নিজস্ব যে একটা মানে উদ্যোগ এরকম কিছুই নাই। বাংলাদেশের গণমাধ্যম এই জায়গাটাই রহস্যজনক। বাংলাদেশের গণমাধ্যম তারা ইন্ডিয়া যে অপপ্রচার, ইন্ডিয়া তার রাষ্ট্রীয় স্বার্থে, তাদের ইন্ডিয়ান গণমাধ্যম তাদের রাষ্ট্রীয় স্বার্থে মিথ্যাচার করতেছে, তাদের রাষ্ট্রীয় স্বার্থে বাংলাদেশকে কোণঠাসা করার জন্য, বাংলাদেশের যে একটা সম্ভাবনাকে তারা নস্যাৎ করার জন্য পরিকল্পিতভাবে তারা এটা করতেছে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম যে এর বিপরীতে যে সত্য আছে, তারা যে অপপ্রচারটা করছে, অপপ্রচার বিপরীতে একটা সত্য আছে, এই সত্যটা তুলে ধরার জন্য দায়িত্ব ছিল বাংলাদেশের গণমাধ্যমের। কিন্তু এই জায়গার মধ্যে তারা একেবারেই শূন্য ভূমিকা মনে করতেছে, তারা নীরবতাই সম্মতির লক্ষণ। আবার মনে হচ্ছে তারা নীরবতার মাধ্যমে ওইটাকে জায়েজ করার চেষ্টা করতেছে। কারো আমরা ভয়েস শুনতে পাচ্ছি না, কারো কণ্ঠ আসছে না। আপনার কি মনে হয় না আরো নতুন সংবাদ মাধ্যমের প্রয়োজন এখনকার পরিস্থিতিতে, এই বাস্তবতায়? আমার অবশ্যই আমার তো মনে হয় বাংলাদেশের পক্ষে, মানে যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, এরকম আরো একাধিক গণমাধ্যমের প্রয়োজন, যারা বলিষ্ঠ কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে, বাংলাদেশের কালচারের পক্ষে কথা বলবে। বাংলাদেশের তো স্বাধীনতা সার্বভৌমত্ব শুধু বাংলাদেশের একটা নিজস্ব কালচার ছিল, হ্যাঁ আমাদের আছে, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, কিন্তু এই সংস্কৃতিটাকে মানে নস্যাৎ করার জন্য তো যে গত 15 বছর মানে 1947 সালের পর থেকে একটা শুরু হয়েছিল, সেটা অব্যাহত আছে। সুতরাং আমাদের যে একটা কালচার, মানে মনে করেন যে 1947 সালে যে আমরা এমনি স্বাধীন হয় নাই, আমরা তো ইন্ডিয়ার একটা এত বড় রাষ্ট্রের মধ্যে ভিতরে আমরা থাকতে পারতাম, আমরা প্রাউড ফিল বলতে পারতাম ইন্ডিয়া হয়। কেন আমাদের পূর্বপুরুষরা কেন যুদ্ধ করে, কেন একটা বিশাল সংগ্রাম করে এই দেশটা মানে একটা মানচিত্র চাইছে আমাদের কালচারের জন্য, আমাদের কালচারটা নিয়ে তারা বেঁচে থাকতে চাইছে। তারা চিন্তা করছে তাদের নেক্সট জেনারেশন যাতে তারা যে কালচারটা ওন করে আসছে, এই কালচারটা নিয়ে যেন বেঁচে থাকতে পারে নেক্সট জেনারেশন। কিন্তু এই কালচারটাকে ধ্বংস করার জন্যই তো তারা যত ওই কালচার ধ্বংস করতে পারলে তারা এই রাষ্ট্রটাকে তারা তাদের আয়ত্ত নিতে পারবে পুরোপুরি। সেই জন্য আমাদের একটা কালচার আছে, আমাদের একটা মানচিত্র আছে, আমাদের একটা স্বাধীনতা সার্বভৌমত্ব আছে। এইটার পক্ষে, সব কিছুর পক্ষে আমাদের একটা মানে গণমাধ্যম, বাংলাদেশে এরকম গণমাধ্যম ইনকিলাব একসময় ভূমিকা রাখছে, আমার দেশে একসময় ভূমিকা রাখছে, কিন্তু এখন ওই রকম ভূমিকা রাখার মতো মানে গণমাধ্যম নাই বললেই চলে। আমি আশা করি এরকম গণমাধ্যম আরও হওয়া উচিত, যারা ওই বাংলাদেশের কালচারকে ধরে রাখবে, তুলে ধরবে এবং বাংলাদেশের যে ঐতিহ্য আছে ঐতিহ্যকে লালন করবে। সেই জন্য বাংলাদেশের আরও গণমাধ্যম, আরও পত্রিকা, আরও মানে সোশ্যাল মিডিয়া, এগুলো খুবই দরকার। অনেক ধন্যবাদ। দর্শক, নোমান ভাইয়ের কথা আমরা শুনছিলাম এতক্ষণ ধরে। আসলে শেষ অংশে তিনি যা বললেন সেটাই সবচেয়ে বড় যুক্তি, যে আমার দেশের এখন আমার দেশকে প্রয়োজন, আমার দেশের প্রয়োজন কতটা জরুরি, সেই অংশটাই আসলে নোমান ভাই খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন। কাজী নোমান ভাইকে তো অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা লম্বা সময় দেওয়ার জন্য। এবং আমি আপনাদের সবাইকে আবারও মনে করিয়ে দিতে চাই, সঙ্গে থাকুন, আমার দেশ কিনুন, পড়ুন, মতামত দিন, সমালোচনা করুন। অনেক ধন্যবাদ।